ব্রেকফাস্টে রোজ রোজ কী যে বানাবো এই নিয়ে খুব চিন্তায় পড়ে যেতে হয়, কারণ প্রত্যেক দিন একই রকম ব্রেকফাস্ট কেউ খেতেও চায় না আর আমার বানাতেও ভালো লাগে না। তো সেই কারণে অনেক চিন্তাভাবনা করে ভাবলাম একটু সুজি আর নানা রকম সবজি দিয়ে ওই একটু চিলার মতো বানিয়ে নেব। তো এখানে গাজর, তারপরে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচি করে নেব, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। গাজরটা আমি এভাবে গ্রেটারের মধ্যে দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি। 1 কাপ সুজিতে আমি দিয়ে দেবো 1 কাপ দই, আর স্বাদ মতো নুনও দিয়ে দেবো। তারপরে সুজি আর দইটাকে বেশ ভালো করে মিক্স করে নেব। প্রথমে ভালো করে সুজি, দই আর নুনটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ঘন ব্যাটার করে নেব। খুব বেশি পাতলা করব না ব্যাটারটা, কারণ এই সবজিগুলো দেওয়ার পরে সবজি থেকেও কিছুটা জল বেরিয়ে আসবে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো মোটামুটি মিনিট 5 মতো। 5 মিনিট পর এটা আমি তাওয়াতে সামান্য করে তেল দিয়ে ছোট ছোট করে চিলার মতো করে ভেজে নেব। এটা কিন্তু খুব হেলদি একটা খাবার ব্রেকফাস্টের জন্য। আর প্রতিদিন রুটি তরকারি আলাদা করে বানাতেও ইচ্ছে করে না সেদিন মনে করি যে এরকম করে চিলা বানিয়ে নিই। চিলা কিন্তু বিভিন্ন রকমের বানানো যায়, ওটসের হয়, তারপর ডালিয়ার হয়, বেসন, আর তাছাড়া মুগ ডালেরও কিন্তু চিলাটা খেতে বেশ ভালো লাগে নানা রকম সবজি দিয়ে। তো যেদিন মন করে না রুটি সবজি আলাদা করে বানাতে, সেই দিন আমি একদম শর্টকাটে এই চিলাগুলোই বানিয়ে নিই। এক এক করে সমস্ত সুজির চিলাগুলো বানানো হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু একটু সস দিয়ে খেলেও ভালো লাগতো, তবে দিয়া দিশা বললো সস ছাড়াই এমনিই খেয়ে নেবে ওরা। তো দিয়া কাজ করছিল, ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর ওর খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেবো। দিয়ার বাবা নেই ঘরে, দিয়ার বাবা বাজারে গেছে, এখনও আসেনি। তো বাজার থেকে আসবে তারপরেই আমি খাবো আর কি। আর এদিকে আমি দিয়াকে আর দিশাকে ব্রেকফাস্টটাকে সার্ভ করে দিলাম। তো দিয়া কাজ করছে আর এদিকে দিশাও পড়তে বসবে। পড়াশোনা করছিল, করতে করতে উঠে এসেছে। আমি বললাম আগে ব্রেকফাস্টটা করে নে, তারপরে আবার পড়তে বসবি, কারণ ওর নেক্সট মান্থেই হাফ ইয়ারলি এক্সাম। তো পড়ার চাপটাও ওর একটু বেড়ে গেছে। আর এই শিফটিংয়ের সময় বেশ কিছুদিন ওর পড়া অ্যাবসেন্টও হয়েছে, স্কুল অ্যাবসেন্ট হয়েছে। তারপরে ওখানে আলাদা করে টিউশন পড়তো, সেগুলো আবার এখানে নতুন করে ওকে টিউশন দিতে হয়েছে। তো ওর একটু ডিস্টার্ব হয়েছে পড়াটাতে। তো যাই হোক, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, দিয়ার বাবা চলে এসেছিলো, আমিও খেয়ে নিয়েছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু পটল বানাবো চিংড়ি মাছ দিয়ে, মানে চিংড়ি বাটা দিয়ে আজকে এই পটলের রেসিপিটা বানাচ্ছি। তো পটলটাকে বেশ ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলটাকে ঢেকে রেখে একটু লাল করে ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিলাম, আর চিংড়ি মাছটা বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছটাকে একটু মিক্সিতে আমি ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট করে নিলাম। রসুন আমি খুব বেশি দিইনি, 1 কোয়া মতো রসুন দিয়েছি। আর পটলটাকে লাল করে ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে চিংড়ি মাছটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। এক এক করে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি। তারপরে গুঁড়ো মশলাটা দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। আর পাশের গ্যাসে আমি একটু মাছ ভাজা করে নিচ্ছি। আজকে মাছটা আমি একটু দই দিয়ে করব। এটা কাতলা মাছ, কালকেই আনা হয়েছিল, তো মাছটা ফ্রিজে ছিল। তো পটলটা আমি গরম জল দিয়ে ঢেকে রেখে দিয়েছি, এদিকে মাছটাকেও করে নিচ্ছি। তো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে যখন ভাজা হয়ে গেছিলো তখন আমি টমেটো কুচি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর একটা বাটিতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পরে বেশ ভালো করে দইটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে ভালো করে কষিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর আমি এটা গ্রেভির জন্য আর কোনো রকম জলও দিইনি, একদম শুকনো করে মাছটাকে করে নিয়েছি। আর এদিকে আমার চিংড়ি বাটা দিয়ে পটলের রেসিপিটাও তৈরি হয়ে গেছে। ভাত তো হয়েই গেছিলো সকালেই। তারপরে এই যে গ্যাসটা এবার পরিষ্কার করে নেব। রান্না করে নেওয়ার পরে গ্যাসটার যা অবস্থা হয়, মানে এত তেল ছিটে যায় চারিদিকটা। আর সত্যি কথা বলতে কি বলুন তো, রান্না করে নেওয়ার পরে আমার এই কাজগুলো করতে একটুও ভালো লাগে না। মানে গ্যাস পরিষ্কার করাটা সবথেকে বিরক্তিকর কাজ আমার কাছে। যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। আর নিজে হাতেই সব কিছু করতে পছন্দ করি আমি, কাজের লোকের হাতে এই কাজগুলো ছাড়ি না। কারণ আমার মনে হয় এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওরা ঠিক করে না, আমার পছন্দ হয় না আসলে কাজের লোকের কাজ। তো সেই কারণেই আর কি, যতই কষ্ট হোক রান্নাঘর, ঘরের কাজ সব কিছু নিজে হাতে করতেই বেশি পছন্দ করি আমি।
আর এটাই একটা সবথেকে বড় কারণ ওই বাড়িটাকে চেঞ্জ করার। কারণ ওই বাড়িটা অনেকটাই বড় ছিল আর আমি মানে পেরে উঠছিলাম না, এত কাজ। আর ওখানে ডাইনিং হলটা মানে এত বড় ছিল, সেই ঘর মুছতে মুছতে না আমি প্রতিদিন রীতিমতো মানে আমার কান্না বেরিয়ে যেত আর কি। ওই স্টিকটা দিয়ে ঘর মুছতে হতো, ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছতে মুছতে মনে হচ্ছে যেন আমি একবারে ক্লান্ত হয়ে পড়েছি, মানে এত শরীর খারাপ হয়ে যাচ্ছিল। এমনিতেও হাঁটু ব্যথা, তারপরে কোমরে ব্যথা শুরু হয়েও গেছিলো। আর তাছাড়া বাড়িতে কিন্তু অনেক বেশি কাজ থাকে, ছাদ পরিষ্কার করা, সিঁড়ি মোছা, ওপরের সিঁড়ি, নিচের সিঁড়ি, তারপরে গ্যারেজ। আর ব্যালকনিটা এত বড় ছিল ওই বাড়িটার, আমার ওই ঘর মুছতে মুছতেই আর কি অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আসলে কাজের লোককে ঠিকমতো ভরসা করতে পারতাম না। ওই সকাল থেকে কাজের লোকের আশায় বসে থাকা, তারপরে যদি কোনো কারণে একদিন না এসেছে সেই তো সবটাই আবার একা করতে হতো। এইরকম নানা রকম চিন্তাভাবনা করেই আর কি চলে এসেছি এই ছোট্ট ফ্ল্যাটটাতে। ভীষণ শান্তিতে আছি এখানে, কিন্তু ওই বাড়ির তুলনায় কাজটা অনেকটাই কম। আর আমার খুব ভালোও লাগছে, সাজিয়ে গুছিয়ে একদম নিজের মনের মতো করে নিয়েছি ফ্ল্যাটটাকে। আর আমি ভীষণ শান্তিতে আছি আর ভীষণ হ্যাপিও আছি। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।